আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা অধ্যায় থেকে আমরা পড়ালেখা করব। তো বাস্তব সংখ্যা এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের মূলত সমস্যা হয় হচ্ছে বিভিন্ন সংখ্যার পরিচয়গুলো নিয়ে। আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে সংখ্যার পরিচয়গুলো বুঝি না। তো আমি এখানে মোটামুটি যেভাবে আপনাদের লেকচারটা সাজানো হয়েছে, ইনশাল্লাহ আমার মনে হয় না এরপরে আর সংখ্যার উপরে কোনো সমস্যা থাকবে। সো আমরা মনোযোগ দিয়ে এই লেকচারটা শোনার চেষ্টা করব। এবং এই লেকচারের ক্ষেত্রে আমার যেই যেই বিষয়গুলো আমার নেওয়া হয়েছে, এই প্রত্যেকটারই সংজ্ঞা আমি পিডিএফ আকারে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। আপনারা সেইখান থেকে প্রত্যেকটার সংজ্ঞাই লিখিত আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমি শুধুমাত্র এগুলার ডেফিনেশন গুলো দিয়ে যাব। তো প্রথমেই আসি সংখ্যা নিয়ে কথাবার্তা। তো সংখ্যা কাকে বলে? তো সংখ্যা আমরা বলি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে হিসাব নিকাশ গুলো যে করি, এই হিসাব নিকাশের একটা বিমূর্ত ধারণা। অর্থাৎ আমাদের হিসাব নিকাশের যে মানটা আমরা প্রকাশ করি যার মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে সংখ্যা। যেমন আমি দোকান থেকে আমি 7টা ডিম কিনে নিয়ে আসলাম। তো তাহলে এই যে ডিম কয়টা নিয়ে আসলাম? 7টা। এই যে আমি সংখ্যা প্রকাশ করলাম। তো এগুলাকেই বলা হয় হচ্ছে সংখ্যা। বা আমি কাউকে 20 টাকা দিলাম, এই যে একটা পরিমাণ, তো এটাও একটা সংখ্যা। তো সংখ্যা আসলে মূলত প্রকাশ করতে গেলে আপনার কিছু প্রতীকের সাহায্যে সংখ্যাগুলো প্রকাশ করা হয়। তো আমরা নর্মালি বলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টা প্রতীক আছে, এই 10টা প্রতীকের সাহায্যেই মূলত সংখ্যাগুলোকে উপস্থাপন করা হয়। এই 10টা প্রতীককে আমরা বলি হচ্ছে অঙ্ক। এই 10টা প্রতীককে আমরা বলি অঙ্ক। এর মধ্যে এই এই যে 1 থেকে 9, এই 9টাকে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক। এই 9টাকে আমরা বলবো হচ্ছে সার্থক অঙ্ক। আর এই যে শূন্য যেটা, এটাকে আমরা বলি হচ্ছে সহকারী অঙ্ক। এটাকে আমরা বলি সহকারী অঙ্ক। শূন্যটাকে বলবো সহকারী অঙ্ক। আর 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক, এদেরকে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক। এই অঙ্কগুলোর সাহায্যে আমরা যে মানটাকে প্রকাশ করি, তাকেই আসলে মূলত বলা হয় হচ্ছে সংখ্যা। সংখ্যার আমরা আরো অনেকেই সংজ্ঞা এইভাবে দেই যে স্বল্প মানের অঙ্ক। স্বল্প মানের অঙ্ক, এই যেমন এগুলা তো অঙ্ক, তো এগুলোর মান কিন্তু বেশি একটা না, স্বল্প মান। তো স্বল্প মানের অঙ্ক এগুলোকে আমার বিভিন্ন দশমিক চিহ্ন, তারপর বর্গমূল চিহ্ন, বর্গ চিহ্ন ইত্যাদি চিহ্নের সাহায্যে প্রকাশ করাকেও আমরা বলি হচ্ছে সংখ্যা। যেমন ধরেন আমি একটা প্রতীক নিলাম হচ্ছে 7, তার সাথে আমি একটা দশমিক চিহ্ন দিয়ে আমি লিখলাম যে 5, তাহলে 7.5 এটা কি একটা সংখ্যা। আবার ধরেন আমি কোন একটা প্রতীক নিলাম হচ্ছে ধরেন 5, এটাকে আমি বর্গমূল করলাম √5, এটাও একটা কি সংখ্যা। আবার ধরেন আমি কোন একটা সংখ্যা নিলাম হচ্ছে এই যে 11। হ্যাঁ, তো 11 লিখতে গেলেও দেখেন এই যে দুইটা প্রতীকের সমন্বয়ে গঠিত হয়েছে, তাহলে এটাকেও আমরা বলবো হচ্ছে সংখ্যা। অর্থাৎ একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয় সেটাই সংখ্যা। তাহলে এটাকেও সংখ্যা বলতে পারি। আবার এটাকে আমরা বর্গ চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি, বর্গ করলে হবে 121। তো তাহলে এটাও একটা সংখ্যা। তাহলে অঙ্কের স্বল্প মান, এদেরকে দশমিক চিহ্ন, বর্গ চিহ্ন, বর্গমূল চিহ্ন ইত্যাদি চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকেও আমরা কি বলতে পারি? সংখ্যা। তো এগুলোর সংজ্ঞা আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, এখানে আপনারা পাবেন পিডিএফ আকারে। তো আশা করি সেখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে এই গেল হচ্ছে আমার অঙ্ক এবং সংখ্যার পরিচয়। তো সংখ্যাকে আমরা প্রথমত 3টা ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি যে সংখ্যা 3 ভাগে বিভক্ত। বলি যে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। তো বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা বলি যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যত সংখ্যা আছে, এদেরকেই আমরা বলতে পারি হচ্ছে বাস্তব সংখ্যা। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলতে পারি।
আবার আমরা বলি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তো মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, আমরা একটু পরেই ডেফিনেশন দিব। আবার আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা যায়। আপনাদের তো এটা অবশ্যই জানা আছে যে ধরলাম এখানে আমি কোন একটা বিন্দু নিলাম হচ্ছে জিরো, জিরো বিন্দু। তো জিরো থেকে ডান দিকে জিরোর উপরের যত মান আছে 1 2 3 4, তারপরে জিরো থেকে বাঁ দিকে যত নিচের দিকে মান আছে আমরা এই যে -1 -2 -3 এইভাবে চলতে থাকবে। এখানেও এইভাবে চলতে থাকবে। তাহলে শূন্যের ডানে এই যে বিভিন্ন সংখ্যাগুলো এরকম চলতে থাকবে, বামেও এরকম চলতে থাকবে। তো এই যে যে রেখার মাধ্যমে আমি সংখ্যাকে উপস্থাপন করলাম এইটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখায় দেখেন আমি তো এখানে শুধু পূর্ণ সংখ্যাগুলো নিছি 1 2, 1 এর ছোট মানগুলা যেমন ধরেন 0.99, তারপর 0.98, তারপরে 0.103 বা 0.00005 বা 0.009, এরকম ছোট্ট ছোট্ট যত মান আছে এখানে বসানো যায়। তো যত মান এখানে বসানো যাবে সেগুলাকেই আমরা বলবো হচ্ছে বাস্তব সংখ্যা, বা একদম সহজ ভাষায় আমাদের মাথায় আমরা রাখতে পারি দৈনন্দিন জীবনে ব্যবহৃত সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমাদের জীবনে আমাদের কাজের জন্য আমরা যত সংখ্যা ব্যবহার করি এটাই হচ্ছে বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় না যে সংখ্যাগুলো, তাদেরকে আমরা নরমালি বলি হচ্ছে অবাস্তব সংখ্যা। যেমন ধরেন কোন একটা মাইনাস মান আমি যদি নেই, যে কোনো একটা মাইনাস মান -1 -2 -5, তো ধরলাম যে -n, এইটাকে যদি আমি বর্গমূল করি, যে কোনো ঋণাত্মক মানের বর্গমূল আপনি ক্যালকুলেটরে প্রেস করবেন দেখবেন এটা আসবে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো পরিচয় নাই, এটার কোনো মান পাওয়া যাবে না। আপনার যে কোনো ঋণাত্মক মানের বর্গমূল, যে কোনো একটা, আমি ধরেন যে -5, এটাকে যদি বর্গমূল করি তো আপনার ক্যালকুলেটরে মানে অসংজ্ঞায়িত আসবে এমন না, ক্যালকুলেটরে দেখবেন যে ম্যাথ এরর, সিনট্যাক্স এরর, এরকম ব্যাপারগুলো আসে। অর্থাৎ মানে ভুল ম্যাথ দেখায় যে এটার কোনো আসলে মান হইতে পারে না, এটার কোনো সংজ্ঞা বা পরিচয় আমাদের জানা নাই, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে অসংজ্ঞায়িত। একইভাবে আপনারা যারা নবম শ্রেণীতে আছেন তারা তো হয়তো লগারিদমের বিষয়টা পড়ছেন, বা যারা এখন দশম শ্রেণীতে আছেন তারা তো অবশ্যই পড়ছেন। লগারিদম এর সংক্ষিপ্ত মিনিং হচ্ছে লগ। তো এই লগটা হচ্ছে আপনার, এই লগের অলওয়েজ একটা ভিত্তি থাকে, তো সেই ভিত্তিটা কখনো ঋণাত্মক হইতে পারে না, লগের ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারে না, কিংবা কোন একটা ঋণাত্মক মানের যে লব, কোন একটা ঋণাত্মক মানের লব, সেটাও দেখা গেছে আমার অসংজ্ঞায়িত আসে, অর্থাৎ এটারও কোনো মান পাওয়া যাবে না। আমরা ক্যালকুলেটরে চাপলে লব দিব আর তার কোন একটা ভিত্তিকে ঋণাত্মক দিব, তাহলে দেখা যাবে যে আমার ম্যাথ এরর, সিনট্যাক্স এরর, এমন ব্যাপারগুলো আসবে, অর্থাৎ এর কোনো সংজ্ঞা নাই। একইভাবে আপনি কোনো একটা যে কোনো সংখ্যাকে আপনি যদি শূন্য দ্বারা ভাগ করেন তাহলেও দেখা যাবে এটার কোনো মান জানা নাই, এগুলো অসংজ্ঞায়িত। তো একইভাবে আপনারা যখন ত্রিকোণমিতি পড়বেন তখন এই যে সাইন থিটা, হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল ধরেন 3, কিংবা আমি নিলাম যে কস থিটা ইকুয়াল হচ্ছে -5, এই টাইপের যত মান আছে, তো এগুলা দেখা গেছে যে আমার ক্যালকুলেটরে আসবে না, ম্যাথ এরর এগুলা দেখাবে, অর্থাৎ এগুলো হবে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এগুলোর বাস্তব কোনো ব্যবহার নাই, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা। দেন আমরা জটিল সংখ্যা। জটিল সংখ্যা বলা হয় হচ্ছে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যা, একে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। নরমালি জটিল সংখ্যাগুলো আমরা বলি এই আকারে থাকে যে a প্লাস ib। তো এ এ বলতে যে কোনো সংখ্যা, ধরেন এ বলতে আমি বুঝাইলাম 4, এখানে আই লিখলাম, আর বি বলতে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ধরেন আমি নিলাম যে 3i, মানে এখানে যে কোনো একটা সংখ্যা আমরা নিতে পারি। তো এইখানে এই যে প্রথম যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে বাস্তব সংখ্যা, এইটাকে বলি হচ্ছে বাস্তব
সংখ্যা, আর এই পুরাটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা। কারণ আমরা 4, 5, 6 এগুলা পাইতে পারি, কিন্তু 3i 5i এই টাইপের তো আসলে কোনো সংখ্যা হইতে পারে না। এখানে মূলত আপনারা যখন উচ্চ মাধ্যমিকে উঠবেন তখন এই এই জিনিসগুলো পড়বেন। এই যে এখানে মূলত আই যেটা, আই এর মান হচ্ছে মূলত কোন এই যে -1 √-1 অর্থাৎ -1 এর বর্গমূল বোঝায়। তো একটু আগেই তো আমরা পড়লাম যে কোন ঋণাত্মক মানের বর্গমূল হচ্ছে অসংজ্ঞায়িত, এর কোনো বাস্তব মান পাওয়া যায় না। এই জন্য আয়ের সাথে যেহেতু 3টা আছে, এই জন্য এই পুরো ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা, আর শুধু 3টাকে বলি হচ্ছে অবাস্তব অংশ। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আপনারা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একদম ডিটেইলি ভালো মতো পড়বেন। তো আপাতত এইটুকু আমি বলে রাখি যে a+ib এই আকারের যত সংখ্যা আছে এদেরকে আমরা বলি জটিল সংখ্যা। জটিল সংখ্যায় আপনার বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা এই দুইটা অংশ নিয়ে গঠিত হয়। এখানে আইটা মূলত কি, আইটা হচ্ছে ঋণাত্মক মানের মানে 1 এর ঋণাত্মক মানের বর্গমূল, 1 এর ঋণাত্মক মানের বর্গমূল। তো এই হচ্ছে জটিল সংখ্যা নিয়ে ডেফিনেশন। দেন আপনাকে বলা হয়েছে হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আসলে কাকে বলে? আমরা বলি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে বা ভাগ আকারে বা p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে আমরা এরকম ভাগ আকারে প্রকাশ করতে পারবো, p ধরলাম একটা সংখ্যা, q একটা সংখ্যা, তো এদেরকে আমি এরকম ভাগ আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। যেমন ধরেন যে আমি এখানে একটা সংখ্যা লিখলাম 4, তো 4 কে তো আমি চাইলে এইভাবে লিখতে পারি ভাগ আকারে, যে 8/2 বা 16/4, এরকম বিভিন্ন ভাবে লিখতে পারি। তো এরকম যত পূর্ণ সংখ্যা আছে, যত পূর্ণ সংখ্যা আছে 1 থেকে শুরু করে যত উপরে যান, এই সব পূর্ণ সংখ্যা এবং যত নিচেও যান সব পূর্ণ সংখ্যাগুলোকে এরকম ভাগ আকারে প্রকাশ করা যায়। তো এক কথায় যত পূর্ণ সংখ্যা আছে সবগুলাই হচ্ছে মূলদ সংখ্যা। আবার ধরেন যত দশমিক সংখ্যা আছে, যেমন ধরেন আমি লিখলাম 4.5, 4.5, এটাকেও আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। যত দশমিক বলতে দশমিকের পরে এই যে অঙ্কগুলা যে আছে, এই অঙ্কগুলা যদি সীমিত থাকে, অঙ্কগুলো বারবার আসতেছে না এরকম, এবং বারবার যে আসবে এলোমেলোও না, মানে এক কথায় এই টাইপের সংখ্যা যদি হয়, আমি এখানে যে উদাহরণটা দিলাম এই টাইপের সংখ্যাগুলোকেও আমরা বলতে পারি হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ দেখেন কেন মূলদ সংখ্যা, কারণ এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়, ভাগ আকারে প্রকাশ করা যায়। দেখেন 4.5 কে আমরা ভাগ আকারে প্রকাশ করলে ব্যাপারটা আসে এরকম, আপনারা তো দশমিক সংখ্যাকে ভাগ আকারে করতেই পারেন, নিয়ম হচ্ছে পুরো সংখ্যাটা একবারে নিব, এই যে 45, আর দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 1 ঘর আছে এই জন্য একটা 0, তাহলে আসলে হচ্ছে 45/10। তো এই যে সংখ্যাটাকে দেখেন আমরা ভাগ আকারে প্রকাশ করে ফেলছি, বা এটাকে চাইলে লঘিষ্ঠ করেও চিন্তা করতে পারেন, 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 9, 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 2, তো তাহলে 9/2। সো এই যে দেখেন 4.5 কে আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারছি, তাহলে অবভিয়াসলি 4.5, 3.95 এরকম দশমিকের পরে যদি সীমিত সংখ্যক সংখ্যা থাকে, আমার 3.725 বা 5.39 এরকম সীমিত সংখ্যক সংখ্যা যদি থাকে দশমিকের পরে, তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে মূলদ সংখ্যা। আবার দশমিকের পরে আমি তো সীমিত বললাম, তো দশমিকের পরে যদি অসীমিত হয়, যেমন ধরেন এইভাবে আসলো 4.5555 এরকম অসীম ভাবে আসলো দশমিকের পরে, তো এদেরকে আমরা বলি হচ্ছে অসীম দশমিক। মানে দশমিকের পরে আবার অঙ্কগুলা সীমিত না, সীমা ছাড়া এরকম অসীম, তাহলে অসীম দশমিক। তো অসীম দশমিকের ক্ষেত্রে আমার খেয়াল করতে হয় যে একই অঙ্ক বারবার মানে সিরিয়ালি ক্রমান্বয়ে রিপিট হয়েছে কিনা। যদি ক্রমান্বয়ে রিপিট হয় তাহলে সেগুলো মূলদ সংখ্যা। যেমন ধরেন এটাকে মূলদ সংখ্যা বলবো কেন,
কারণ এইটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? দেখেন এই যে 4.5, তো 5টা হচ্ছে বারবার রিপিট হয়েছে, এই জন্য 5 এর উপরে আমরা এরকম একটা চিহ্ন দেই। এটাকে আমরা বলি হচ্ছে পৌনপুনিক। পৌনপুনিক দ্যাট মিন্স বারবার, যে জিনিসটা অ্যাগেইন এন্ড অ্যাগেইন বারবার আসে। তো এখানে 5 যেহেতু বারবার আসতেছে, এই জন্য 5 এর উপরে হচ্ছে আমরা পৌনপুনিক চিহ্নটা ইউজ করছি। তো দেখেন এই পৌনপুনিক বিশিষ্ট দশমিক সংখ্যাগুলোকেও কিন্তু আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারি। এটার ক্ষেত্রে নিয়ম কি? নিয়ম হচ্ছে পুরা সংখ্যাটা একবার লিখবো 45, এরপর পৌনপুনিক ছাড়া যতটুকু আছে, পৌনপুনিক ছাড়া যতটুকু আছে, হতে পারে সেটা দশমিকের আগেও কিংবা পরেও, পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ আছে ততটুকু অংশ আমরা মাইনাস করে দিব। তাহলে এখানে শুধু 4টা হচ্ছে পৌনপুনিক ছাড়া, এটা মাইনাস করে দিলাম। দেন দশমিকের পরে দেখব পৌনপুনিক কয়টা আছে, একটা থাকলে নিচে হচ্ছে একটা 9 নিব। তো তাহলে দেখেন এটাকেও আমি আর ক্যালকুলেশন করলাম না, এটাকেও তো এই ভাগ আকারে প্রকাশ করা যাবে। 45 থেকে 4 বাদ দেন, 41/9। সো তাহলে এটাও অবভিয়াসলি কি একটা ভাগ আকারের সংখ্যা। সো তাইলে এটাকেও যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে অবভিয়াসলি এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। একইভাবে আমরা এগুলোকে যদি আরেকটু ভেঙে লিখি, ধরেন 4 পয়েন্ট, আমি লিখলাম যে 2 3, এরপর ধরেন 4 9 4 9 4 9, এরকম হইলো। তো আমরা বলতে পারি এইটাও একটা মূলদ সংখ্যা। কেন? দেখেন এখানে 4.23, এরপরে দেখেন শুধু 4 9 4 9 4 9 এভাবে রিপিট হয়েছে। সরি, এখানে এই এরকম ডট ডটটা দিতে মনে ছিল না, ডট ডটটা দিলে আপনার 4.23 4 9 4 9, দেখেন বারবার 4 9টা রিপিট হয়েছে। তাহলে আমি 4 আর হচ্ছে 9 এর উপরে হচ্ছে পৌনপুনিক চিহ্ন দিব। তো এটাকেও দেখেন ভাগ আকারে প্রকাশ করা যায়। নিয়ম হচ্ছে পুরা সংখ্যাটা একবার লিখবো, তাহলে এখানে লিখলাম 42,349, এরপর মাইনাস করব পৌনপুনিক ছাড়া যতটুকু আছে। তাহলে পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে আমার 423, এতটুকু অংশ মাইনাস করে দিব। দেন পৌনপুনিকের পরে, সরি মানে দশমিকের পরে পৌনপুনিক কয়টা আছে ততগুলো 9 দিব। আমরা এখানে দেখতেছি 2টা পৌনপুনিক চিহ্ন আছে, তাহলে নিচে 2টা 9 দিব। আর দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যতগুলো থাকবে ততগুলো শূন্য দিব। তাহলে এখানে পৌনপুনিক ছাড়া আছে 2টা, তো তাহলে আমরা এখানে 2টা শূন্য দিয়ে দিব। সো এটা বিয়োগ করে ক্যালকুলেশন করলে দেখা গেছে এটাকেও আমরা কি করতে পারি, ভাগ আকারে প্রকাশ করা যায়। সো তাহলে অবভিয়াসলি এটাও কি একটা মূলদ সংখ্যা, বোঝাই যাচ্ছে এটাও ভাগ আকারে প্রকাশ করা যাবে। ধরেন পৌনপুনিক যদি এইভাবেও থাকে, ধরেন আমি লিখলাম যে 3.7, তারপর আসলো 239 239 239, এইভাবে বারবার আসলো। তাহলে এইটাও দেখেন আমরা বলতে পারি এই যে 3.7, এরপর 239 239 বারবার রিপিট হয়েছে, তাহলে 239 লিখলাম। এরপর পৌনপুনিক চিহ্ন আমি কিভাবে দিব, দেখেন একটা রিপিট হলে একটা প্রতীকের উপরেই পৌনপুনিক দেই, 2টা রিপিট হলে 2টার উপরেই দেই, কিন্তু 2 এর বেশি হইলে, 3টা 4টা 5টা 6টা 7টা 2 এর বেশি হইলে আমরা প্রথমটা আর হচ্ছে শেষেরটা, এই যে যেই অংশটা রিপিট হচ্ছে সেই অংশের প্রথম অঙ্ক আর শেষ অঙ্কের উপরে হচ্ছে শুধু পৌনপুনিক চিহ্ন দিব। সো তাহলে এটাকেও আমরা দেখা গেছে ভাগ আকারে প্রকাশ করতে পারি। দেখেন এটাকেও যদি ভাগ আকারে প্রকাশ করি আমরা, এই যে আমরা প্রথমেই হচ্ছে পুরা সংখ্যাটা একবারে নিয়ে নিব। তাহলে এখানে আছে হচ্ছে 37,239, এরপর নিয়ম হচ্ছে মাইনাস পৌনপুনিক ছাড়া অংশ কতটুকু আছে, আমরা দেখতেছি 37, এতটুকু আছে, তাহলে মাইনাস 37। আর নিচে হচ্ছে দশমিকের পরে পৌনপুনিক আছে কয়টা, তো আমরা দেখতেছি দশমিকের পরে পৌনপুনিক আছে 3টা, তো তাইলে এখানে আমি 3টা 9 দিব। এরপর দেখবো দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা, আমরা দেখতেছি একটা, তাহলে আমি এখানে একটা শূন্য দিব। সো বুঝাই যাচ্ছে এখানে ক্যালকুলেশন করলে এটাকেও আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারবো। সো তাহলে এই টাইপের সংখ্যাকেও আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। সো আপনাদের এতক্ষণ পর্যন্ত যত উদাহরণ দিলাম
এই উদাহরণ থেকে আসলে বোঝা যাচ্ছে যে তাহলে তো দেখা যাচ্ছে প্রায় যত সংখ্যাই আছে এই সব সংখ্যাই আসলে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার শুধুমাত্র একটাই সিচুয়েশন, এটা মনে রাখলেই দেখা গেছে মূলদ আর অমূলদ নিয়ে ঝামেলা নেই। অমূলদ সংখ্যার সিচুয়েশনটা হচ্ছে কোনো একটা সংখ্যা আমি নিলাম, এই সংখ্যার দশমিক বিন্দুর পর অঙ্কগুলো মানে অসীম হবে কিন্তু কোনো ধারাবাহিক থাকবে না, অর্থাৎ অনাবৃত্ত থাকবে, আবৃত্ত হবে না, অর্থাৎ বারবার একই অঙ্ক ধারাবাহিকভাবে আসবে না। ক্লিয়ার? একই অঙ্ক দু তিনবার আসতে পারে কিন্তু ধারাবাহিকভাবে আসবে না। যেমন আমি লিখলাম 7.3561234910 এইভাবে দিলাম। তো এইখানে দেখেন, এইখানে খেয়াল করেন যে আমার দশমিক বিন্দুর পর আমি যে অঙ্কগুলো নিয়ে আসছি, তো এই অঙ্কের কোনো সীমা নাই কিন্তু অসীম। তাহলে অবশ্যই এটা অসীম দশমিক, কিন্তু দশমিকের পরে আপনার দেখেন সংখ্যাগুলো কিন্তু আবৃত হয় নাই, অর্থাৎ একই সংখ্যা ধারাবাহিকভাবে বারবার আসে নাই, অর্থাৎ অনাবৃত হয়েছে। তো এদেরকে আমরা বলি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এই একমাত্র অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলাই হচ্ছে আপনার এই অমূলদ সংখ্যা। এছাড়া যত সংখ্যা আছে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন ধরেন 2 কে যদি আমরা রুট করি তো রুটের মান আসবে 1.414, এভাবে সামথিং এলোমেলো অনেক সংখ্যাই আসবে। আমরা ক্যালকুলেটর প্রেস করবেন দেখবেন এরকম হবে। কিংবা ধরেন যে আমি নিলাম √11, অথবা আমি নিলাম হচ্ছে এই যে √20, হ্যাঁ, এই টাইপের আপনি যত সংখ্যা আছে এই সংখ্যাগুলাকে যদি নেন, যেমন ধরেন যে √30, তো এই যে সংখ্যাগুলা যে আছে এই সংখ্যাগুলা দেখবেন ক্যালকুলেটরে প্রেস করলে দশমিকের পরে এরকম অসীম অনাবৃত হবে, অর্থাৎ অসীম থাকবে এবং একই সংখ্যা ধারাবাহিকভাবে রিপিট হবে না, একই সংখ্যা রিপিট হবে। যেমন ধরেন যে এইখানে আমার এই যে 9 সংখ্যাটা রিপিট হয়েছে কিন্তু ধারাবাহিকভাবে না, তো একই সংখ্যা মানে ধারাবাহিকভাবে রিপিট হবে না, তাহলে ওই ধরনের সংখ্যাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। শুধুমাত্র এই একটা সিচুয়েশনেই অমূলদ, আর বাকি সবই মূলদ। তো তাহলে এক কথায় মূলদ সংখ্যা কাকে বলে আমরা বলবো, দেখেন এই যে সংখ্যাগুলা বা এই যে এগুলাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ আমি তো এটা সীমাই জানি না কত পর্যন্ত আছে, এই শূন্যর পরে কি সংখ্যা হবে এটাই তো আমি জানি না, তাহলে আমি এটাকে কিভাবে ভাগ আকারে প্রকাশ করব? তো এই জন্য এদেরকে ভাগ আকারে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই এদেরকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ বলবো, তবে এখানে শর্ত হচ্ছে কিউ এর মানটা 0 হওয়া যাবে না। কিউ এর মানটা 0 হওয়া যাবে না, কারণ কিউ এর মান 0 হইলে তো আবার অবাস্তব সংখ্যা হয়ে যাবে। শূন্য দিয়ে যে কোনো কিছুকে ভাগ দিলেই তার কোনো মান পাওয়া যায় না, সেটা অসংজ্ঞায়িত। তো এই হইলো আমার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পরিচয়টা আমি দিয়ে দিলাম। দেন আসেন এই মূলদ সংখ্যাকে হচ্ছে আমরা প্রথমত আবার দুই ভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা কাকে বলে? আমরা পূর্ণ সংখ্যা যদি বলি আমরা বলি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক মানকে পূর্ণ সংখ্যা বলে। তো এখানে শূন্য সহ ধনাত্মক মান আর ঋণাত্মক মান যে বললাম, এই ধনাত্মক মানগুলো পূর্ণ হইতে হবে, মানে পূর্ণ ধনাত্মক আর পূর্ণ ঋণাত্মক। তো এখানে আমি যে বললাম এটা হচ্ছে মূলত পূর্ণ ধনাত্মক হবে আর কি, শুধু ধনাত্মক না, পূর্ণ ধনাত্মক আর হচ্ছে পূর্ণ ঋণাত্মক আর শূন্য, এদেরকে মিলায় হচ্ছে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এখানে এই পূর্ণ ধনাত্মক আর পূর্ণ ঋণাত্মক হয়তো অনেকে না বুঝতে পারেন যে শূন্যের থেকে বড় ধরেন পূর্ণ ধনাত্মক 1 2 3 4 5, হ্যাঁ, এগুলাকে আমরা বলতে পারি পূর্ণ ধনাত্মক, মানে অখণ্ড না। অখণ্ড না মানে খণ্ড হবে না, মানে দশমিক হবে না। তারপরে নিচের দিকেও এই যে পূর্ণ ঋণাত্মক -1 -2 -3 এগুলা এই উপরের দিকে যত যান
মানে এইখানে এক কথায় বোঝাতে চাচ্ছি যেরকম দশমিক সংখ্যাগুলো হবে না যে 2.59, এগুলা কিন্তু পূর্ণ ধনাত্মক না, এটা ধনাত্মক, এটা কিন্তু শূন্যের বড় মান ধনাত্মক কিন্তু পূর্ণ ধনাত্মক না। একইভাবে ধরেন আমি যদি এটা নেই যে -1.79, এটাও পূর্ণ মানে এটা ঋণাত্মক কিন্তু পূর্ণ ঋণাত্মক না। তো তাইলে এই পূর্ণ ধনাত্মক আর পূর্ণ ঋণাত্মক আর শূন্য মিলিয়ে হচ্ছে আবার পূর্ণ সংখ্যা তৈরি হয়। তো এক কথায় আমরা বলি শূন্য সহ শূন্যের বড় সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা, শূন্যের ছোট সকল অখণ্ড, অখণ্ড মানে দশমিক না, অখণ্ড ঋণাত্মক সংখ্যাকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আর শূন্যের বড় যেগুলা, শূন্যের বড় হইলেই ধনাত্মক, সেটা পূর্ণও হইতে পারে, আবার এরকম দশমিক টাইপেরও হইতে পারে, অর্থাৎ খণ্ডও হইতে পারে। যেখানে এখানে আমি যে আলাদা করে লিখে রাখছি যে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা, এখানে ধনাত্মক সংখ্যা বলতে আমরা এই যে 1 2 এটা যেমন ধনাত্মক, ওরকম ভাবে আপনার দেখা গেছে 3.95 এটাও ধনাত্মক, বা 4.79 এটাও ধনাত্মক। একইভাবে এই যে এটা ঋণাত্মক, ঋণাত্মক -5 -6 যেমন ঋণাত্মক, একইভাবে -7.39 এগুলোও কি ঋণাত্মক, বাট পূর্ণ না। আর এগুলো হচ্ছে আমার পূর্ণ ধনাত্মক পূর্ণ ঋণাত্মক। তো এই হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার ডেফিনেশনটা বুঝলাম। দেন হচ্ছে এখানে দেখেন অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা কাকে বলে? অঋণাত্মক আমি বলি হচ্ছে শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। শূন্য এটাকে আমরা ঋণাত্মক বলি না, তো শূন্য সহ যত, এই শূন্যটাকে কিন্তু আবার ধনাত্মকও বলি না, আবার তাহলে ধনাত্মকও বলা যায় না ঋণাত্মকও বলা যায় না, তো এক কথায় বলতে পারি অঋণাত্মক মানে ঋণাত্মক না। তাহলে শূন্য সহ শূন্যের বড় যত পূর্ণ ধনাত্মক আছে কিংবা নর্মাল যত এই যে খণ্ড ধনাত্মক আছে, এই সবগুলাকেই একসাথে আমরা বলি হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। এখন এখানে ধনাত্মক পূর্ণও হইতে পারে খণ্ডও হইতে পারে, এদেরকে আমরা বলি হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, তো এই যে পূর্ণ ধনাত্মক সংখ্যা, যে পূর্ণ ধনাত্মক সংখ্যা কাকে বলে এটা তো আমরা বুঝলাম। পূর্ণ ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্যের বড় সকল অখণ্ড সংখ্যা, শূন্যের বড় সকল অখণ্ড সংখ্যা 1 2 3 4 5 6 7। আর পূর্ণ ঋণাত্মক কি বললাম? শূন্যের নিচে সকল অখণ্ড সংখ্যা -1 -2 -3 -4 এরকম। তো এই পূর্ণ ধনাত্মক সংখ্যাকেই আমরা আবার স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তো স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ ধনাত্মক সংখ্যা কিন্তু একই কথা। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি হচ্ছে শূন্যের বড় সকল অখণ্ড সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে বা স্বাভাবিক সংখ্যা বলে, এটাও বলতে পারি। তো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, নরমালি এটাকে হচ্ছে আমরা n দ্বারা প্রকাশ করি। তো এই হচ্ছে বিষয়। আর এই যে বাস্তব সংখ্যা এদেরকে r দ্বারা প্রকাশ করি, মূলদ সংখ্যা এদেরকে q দ্বারা প্রকাশ করি। এগুলো আমাদের দেখা গেছে ম্যাথের ক্ষেত্রে লাগে। পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করি। তো এই হচ্ছে বিষয়। দেন আসেন এই পূর্ণ ধনাত্মক সংখ্যা, যে এইটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। পূর্ণ ধনাত্মক সংখ্যা মানে শূন্যের বড় সকল অখণ্ড সংখ্যা, সেটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, ওয়ান আর হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা তো আমরা জানি। মৌলিক সংখ্যা এটার সংজ্ঞা আমরা দুই ভাবে দিতে পারি। মৌলিক সংখ্যা আমরা প্রথমত এটা বলতে পারি যে যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হইতে পারে না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। গুণনীয়ক কি এটা তো আমরা জানি, মানে যা গুণ করলে গুণফল পাওয়া যায়, সংখ্যা পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে গুণনীয়ক। যেমন ধরেন 8, কি কি গুণ করলে 8 পাওয়া যায়? আমরা বলতে পারি যে 8 আর 1 গুণ করলে 8 পাওয়া যায়, 4 আর 2 গুণ করলে 8 পাওয়া যায়। তো তাহলে এই যে এই সংখ্যাগুলা গুণ করলে 8 পাওয়া যায়, তাহলে এগুলা হচ্ছে 8 এর গুণনীয়ক। এখন যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হইতে পারে না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন ধরেন 5, তো কি গুণ করলে 5 পাওয়া যায়? আমরা বলি 5 × 1। তো
এটা 5 পাওয়া যায়। তাহলে 5 এর গুণনীয়ক শুধুমাত্র এই সংখ্যাটাই 5 আর হচ্ছে 1, এইটা ছাড়া এমন কি আর কোনো সংখ্যা আছে যে গুণ করলে পাওয়া যাবে? এখন অনেকে বলতে পারে স্যার 5 তো এইভাবেও পাওয়া যেতে পারে যে 2.5 ইনটু 2, এটা অনেকে বলতে পারে যে 2.5 ইনটু 2। কিন্তু কথা হচ্ছে এইখানে দেখেন মৌলিক সংখ্যা কার অধীনে? পূর্ণ ধনাত্মক সংখ্যা। এখানে 2.5 কি পূর্ণ ধনাত্মক সংখ্যা? পূর্ণ ধনাত্মক সংখ্যা কিন্তু না। তো তাহলে এইটা কিন্তু ডেফিনেশন হবে না। আমরা বলবো 5 এর গুণনীয়ক পূর্ণ সংখ্যা হিসেবে শুধুমাত্র 5 আর 1ই হতে পারে, এছাড়া আর কেউ হতে পারে না। এই জন্য 5 একটা মৌলিক সংখ্যা। এইভাবে যত 2, 3, 5, 7 আছে এগুলো সবই হচ্ছে আপনার মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা তো বুঝতেই পারলাম যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্যান্য সংখ্যাও হইতে পারে, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে যৌগিক সংখ্যা। আর 1 কে আসলে মৌলিক সংখ্যা কেন বলা হয় না? 1 কে কেন মৌলিক সংখ্যা বলা হয় না? তো আমরা নরমালি খেয়াল করে দেখব যত মৌলিক সংখ্যা আছে, যত মৌলিক সংখ্যা আছে এই সবগুলা মৌলিক সংখ্যার গুণনীয়ক অন্তত দুইটা ভিন্ন ভিন্ন থাকে, দুইটা ভিন্ন ভিন্ন গুণনীয়ক থাকবে, এই যে 7 আর 1। কিন্তু একের যে গুণনীয়কটা যদি আমরা চিন্তা করি, 1 অক্ষে 1, এখানে দুইটাই কিন্তু একই অঙ্ক, দুইটাই হচ্ছে কি একই অঙ্ক, মানে 1 এর গুণনীয়ক একই আছে আর তো নাই। আর এখানে 7 এর গুণনীয়ক 7 আছে আর 1 আছে, বাট এখানে 1 এর গুণনীয়ক শুধু একই, মানে দুইটা আলাদা আলাদা দুইটা ভিন্ন গুণনীয়ক পাওয়া যায় নাই। মৌলিক হইতে হলে কমসে কম দুইটা ভিন্ন গুণনীয়ক হইতে হবে, আবার দুই বেশি হওয়া যাবে না। তো তাহলে সেই ক্ষেত্রে এই জন্য আমরা বলি যে 1টা আমার মৌলিক সংখ্যা না। আর যৌগিক তো অবভিয়াসলি হবে না, কারণ যৌগিক তো হচ্ছে আমার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো অনেক সংখ্যা হইতে পারে, আর এখানে তো 1 ছাড়া আর কিছুই না, এই জন্য এটা যৌগিকও না। এই জন্য আমরা 1 কে মৌলিকও বলি না, যৌগিকও বলি না। তো এই গেল হচ্ছে আমার যত এই পূর্ণ সংখ্যার ডেফিনেশন গুলা ছিল, এই ডেফিনেশন গুলো আমরা দিয়ে গেলাম। তো আমাদের সময়টা একটু লেন্দি হচ্ছে, আমি একটু দ্রুত বলে যাই। এরপরে আসেন হচ্ছে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছিলাম, তার মধ্যে এই যে পূর্ণ সংখ্যার ডেফিনেশন গুলো আমি দিয়ে আসলাম। ও আচ্ছা সরি, এখানে এই যে সহমৌলিক, সহমৌলিকের কথাটা বলা হয়নি। সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা হচ্ছে আপনার দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 ছাড়া আর কিছু হয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে সহমৌলিক। যেমন ধরেন যে আমি এই যে একটা 7 নিলাম, তো 7 এর গুণনীয়ক 7 ইনটু 1, আর হচ্ছে ধরেন 3 নিলাম, 3 এর গুণনীয়ক 3 ইনটু 1। তো এখানে আমার খেয়াল করলে দেখা যাচ্ছে যে 7 এর গুণনীয়ক এই দুইটা, 3 এর গুণনীয়ক এই দুইটা, তার মধ্যে 7 এর এই যে 1 আর 3 এর মধ্যেও আছে 1। তো যেই গুণনীয়কটা দুইটার মধ্যেই থাকে তাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তা আমরা দেখতেছি একটা 7 এর গুণনীয়কের মধ্যেও আছে, একটা 3 এর গুণনীয়কের মধ্যেও আছে, তাহলে এখানে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক এখানে নেই। এই জন্য আমরা বলতে পারি 7 ও 3 এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। তো এখানে দুইটাই মৌলিক সংখ্যা ছিল। আবার ধরেন একটা যৌগিক সংখ্যা আর ধরেন যে একটা মৌলিক সংখ্যা যদি আমি নিই, যেমন ধরেন 9 নিলাম, সরি 9 তো মৌলিক না, যে কোনো একটা নিলাম, ধরেন 5 নিলাম। তো 8 কে যদি আমি ভাঙি তাহলে 8 হবে হচ্ছে 8 অক্ষে 8, আর হচ্ছে আপনার এই যে 4 দুগুণে 8। তো এইখানে দেখেন আবার 5 কে ভাঙলে হবে হচ্ছে 5 অক্ষে 5। তো 5 এর মধ্যে দেখেন গুণনীয়ক 1 আছে, আর 8 এর গুণনীয়কের মধ্যে ওই যে 1 আছে, তাহলে এই দুইটা গুণনীয়ক হচ্ছে দুইটার মধ্যেই আছে। তাহলে আমরা বলবো এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। যে গুণনীয়কটা দুইটার মধ্যেই থাকে বা একাধিক সংখ্যার মধ্যে থাকে তাদেরকে আমরা বলি সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক কি পাওয়া যায়? যায় না। তাহলে আমরা বলতে পারি 8 আর 5 এই দুইটাও হচ্ছে কি সহমৌলিক। আবার দুইটাই ধরেন আমার যৌগিক সংখ্যা, তারাও সহমৌলিক হতে পারে, যেমন 16 একটা যৌগিক সংখ্যা। আবার হচ্ছে আপনার আমি আরেকটা যদি নেই, ধরেন 27, তো 16 কি কি গুণ করলে 16 পাওয়া যায়? আমরা বলতে পারি 16 ইনটু 1, তারপর হচ্ছে এই যে 8 দুগুণে 16,
4 4 16, আবার 27-এর ক্ষেত্রে আমরা বলতে পারি 27 ইন্টু 1, দেন হচ্ছে আমরা বলতে পারি এই যে 3 নং 27। তো এইখানে খেয়াল করে দেখেন এই 27-এর মধ্যেও আপনার এই যে কমন গুণনীয়ক আছে 1, এখানেও কমন গুণনীয়ক আছে 1, 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক কিন্তু এখানে নাই। তাহলে বলতে পারি এই দুইটাও হচ্ছে পরস্পর সহমৌলিক। তো আশা করি আপনারা সহমৌলিকের ব্যাপারটা বুঝছেন যে একাধিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলা হয়। তো তাহলে এই যে আমরা মূলদ সংখ্যার ডেফিনেশনটা পড়ছিলাম, মূলদ সংখ্যার পুরো ডেফিনেশনটা আপনারা ওই যে পিডিএফ এ পাবেন, ওইখানে দেখবেন লেখা আছে যে সকল সংখ্যাকে ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ সহমৌলিক পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, এই শর্তে যদি ভাগ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটাই হচ্ছে একমাত্র মূলদ সংখ্যা। আর আপনাদের মৌলিক সংখ্যার আমি একটা ডেফিনেশন দিছিলাম যে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না, এভাবে বলতে পারেন। আবার অনেকে এইভাবেও বলে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন ধরেন আমি এই যে 7 যদি নেই, তো 7 কে একমাত্র 7 দিয়ে ভাগ দিলেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। এই যে 7 কে আমি 7 দিয়েই ভাগ করলাম, তাহলে একমাত্র আমার দেখা গেছে এইখানে ভাগশেষটা শূন্য থাকবে, তাহলে এটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। কিংবা 7 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলেও একমাত্র নিঃশেষে বিভাজ্য হয়। তো যে সকল সংখ্যা ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। এই হচ্ছে আমার মূলদ সংখ্যার অন্তর্গত পূর্ণ সংখ্যার ডেফিনেশন। দেন আসেন আমরা ভগ্নাংশের কথাগুলো যদি সংক্ষেপে দ্রুত বলার চেষ্টা করি। দেখেন ভগ্নাংশের এই যে আবৃত, অনাবৃত, সসীম, অসীম, এটার কিছুটা তো আমি বলেই ফেলছি, তারপর আবার একটু যদি বলি যে ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে, এখানে একই কথা। যে সকল সংখ্যাকে, ভগ্নাংশ মানে তো ভাঙা অংশ, মানে যে সকল সংখ্যাকে আমরা ভাগ আকারে বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তো মানে সরি মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এইভাবে না, মানে পি বাই কিউ আকারের সংখ্যা বা ভাগ আকারের সংখ্যাকেই বলতে পারি ভগ্নাংশ। পি বাই কিউ আকারের সংখ্যা, যেমন ধরেন মানে প্রকাশ করতে পারি, কথাটা বললে আবার ভুল হবে, যেমন 4, 4 কিন্তু ভগ্নাংশ না, কিন্তু এটাকে তো আবার পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সো এটা মূলদ সংখ্যা এভাবে বলতে পারি, কিন্তু ভগ্নাংশ না। যেমন এটা আবার এই যে ভগ্নাংশ মানে হচ্ছে এই ভাগ আকারে প্রকাশ করা হয় যে সংখ্যাগুলোকে, এক কথায়, বা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যে সংখ্যাগুলোকে, তাদেরকেই আমরা বলতে পারি হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশ এটা প্রথমত দুই ভাগে বিভক্ত বলতে পারি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলা হয় হচ্ছে নরমালি আপনার এই যে এই টাইপের যে ভগ্নাংশগুলো আর কি, এই যে এই টাইপের যে ভগ্নাংশগুলা, কারণ 5/2 এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। বাকি এইটার যে মান ধরেন 5/2 মান আসবে 2.5, তো এটাকে আবার আমরা বলি হচ্ছে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক চিহ্নের সাহায্যে যে ভাঙা অংশটা প্রকাশ করি এটাকে আমরা বলি হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর এরকম সাধারণ ভাগ আকারে যে ভাঙা অংশটাকে প্রকাশ করি সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো এগুলোর সংজ্ঞাগুলো আপনারা লিখিত আকারে পাবেন, এই পিডিএফ এ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিন। দেন আসেন এই ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তো আমরা নরমালি একটা ভগ্নাংশের উপরের যে সংখ্যা একে বলি হচ্ছে লব, আর নিচের দিকের যে সংখ্যা একে বলি হচ্ছে হর। যদি হরের তুলনায় লবটা ছোট হয়, হরের তুলনায় লবটা ছোট হয় তাহলে সেটা প্রকৃত, আর যদি হরের তুলনায় লবটা বড় হয় তাহলে সেটা অপ্রকৃত। তো অনেক সময় আমরা এটা মুখস্থ করি, ভুলে যাই, পেঁচায়া যাই যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। কিন্তু দেখেন একটা সেন্স দিয়ে যদি মনে রাখেন তাহলে আর ভুলার কিছুই নেই। যেমন ধরেন আমাদের পরীক্ষার মার্কে 100-র ভিতরে কোনোদিন 102 পাওয়া কি সম্ভব? এটা তো পাওয়া সম্ভব না, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ব্যাপার। এই যে লবটা হচ্ছে আমার বড় হয়ে গেছে।
কিন্তু 100-র ভিতরে আপনার 70, 80 এগুলা সম্ভব, যে 100-র ভিতরে 70 পাইলেন, কিংবা 100-র ভিতরে আপনি হচ্ছে 90 পাইলেন, এগুলো সম্ভব। তাইলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রকৃত, আর এগুলো হচ্ছে আমার অপ্রকৃত। অর্থাৎ এটা দিয়ে আপনি সহজে মনে রাখতে পারেন যে কোনটা প্রকৃতই হইতে পারে আর কোনটা প্রকৃতই হইতে পারে না। আর মিশ্র ভগ্নাংশ, এটা নরমালি আমরা বলি হচ্ছে কোন একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। একটা পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত যে ভগ্নাংশ, এটাকে আমরা বলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই টাইপের ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, এটা তো নিচের মানের সাথে আমরা গুণ করব, তাহলে 5 দুগুণে 10, যা হবে তার সাথে উপরের মানটা যোগ করব, তাহলে 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে 14, আর নিচে যা আছে সেটাই থাকবে। তো এটা হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ আমরা বলি। দেন হচ্ছে আপনার এই যে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, সসীম আর হচ্ছে অসীম। এটা তো আপনাদের শুরুতেই উদাহরণ আমি দিয়েছিলাম যে দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যাগুলো আপনার নির্দিষ্ট থাকে, যেমন এরকম 2টা বা 3টা এরকম নির্দিষ্ট থাকলো, তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে সসীম। স মানে সহ, সীম হচ্ছে সীমা থেকে, মানে সীমা সহ। অর্থাৎ এটা সীমিত আকারে আছে, দশমিকের পরে 2টা আছে বা দশমিকের পরে 4টা 5টা এরকম থাকলো, তো এদেরকে আমরা বলবো হচ্ছে সসীম দশমিক। আর যদি কোন একটা অঙ্কের দশমিক বিন্দুর পর আবার দেখা গেল যে সীমিত হইল না, 5 9 3 7 5 3 2 1 ডট ডট এরকম থাকলো, তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে অসীম দশমিক। এখন এই যে অসীম দশমিক, যেটা অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, আবৃত্ত, অনাবৃত্ত। তো এটা তো শুরুতেই বলে দিছিলাম, দশমিক বিন্দুর পর একই অঙ্ক যদি ধারাবাহিকভাবে বারবার আসে, ধারাবাহিকভাবে বারবার আসে, একটা 2টা বা 3টা এরকম ধারাবাহিকভাবে বারবার আসলো, যেমন আমি আবার যদি একটু উদাহরণ দিই, 7.222 এরকম আসলো, বা 7.393939 বা 7.3253253253 এরকম ধারাবাহিকভাবে বারবার একই সংখ্যা যদি রিপিট হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক। আবৃত দশমিকের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো বারবার ধারাবাহিকভাবে রিপিট হবে, সেটাকে আমরা বলবো আবৃত অসীম দশমিক সংখ্যা। আর অনাবৃত অসীম দশমিক হচ্ছে এই যে উদাহরণটা, দশমিকের পরে আপনার অঙ্ক সংখ্যা সীমিত থাকবে না, অসীম হবে, এবং একই সংখ্যা বারবার ধারাবাহিকভাবে রিপিট হবে না, তাদেরকে আমরা বলি হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। দেন হচ্ছে ভগ্নাংশ নিয়ে আপনার এখানে আরেকটু যদি কিছু বলি, যে সরল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ, সমহর, অসমহর, সমতুল, অসমতুল। তো সরল ভগ্নাংশ বলা হয় নরমালি স্বাভাবিক সংখ্যার দ্বারা যে ভগ্নাংশগুলো তৈরি হয়, তাদেরকে আমরা বলতে পারি সরল ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যার সমন্বয়ে যে ভগ্নাংশগুলো হবে, অর্থাৎ দশমিক দশমিক না, এদেরকে আমরা বলি হচ্ছে সরল ভগ্নাংশ। আর দেন আছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটা হচ্ছে এরকম যে ধরেন কোন একটা ভগ্নাংশের আপনার দেখা গেল যে লব যেটা আছে, এই লবটা ভগ্নাংশ আকারে আছে, লবটা ভগ্নাংশ আকারে আছে, আর এটা এরকম আছে। অথবা আপনার লবটা এরকম আছে, হরটা হচ্ছে আপনার ধরেন এরকম ভগ্নাংশ আকারে আছে। অথবা লব হর দুইটাই ভগ্নাংশ আকারে আছে, যেমন 4/5, আর এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন যে 5/2 এরকম লিখলাম। তো হয় শুধুমাত্র লবটা ভগ্নাংশ আকারে থাকবে, অথবা শুধু হরটা ভগ্নাংশ আকারে থাকবে, অথবা লব হর দুইটাই ভগ্নাংশ আকারে আছে। এই টাইপের ভগ্নাংশ গুলাকে আমরা বলি হচ্ছে জটিল ভগ্নাংশ। দেন আমরা যদি বলি হচ্ছে এই যৌগিক ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশের ব্যাপারটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশ, কোন একটা ভগ্নাংশের ভগ্নাংশ। যেমন ধরেন আপনি বাসায় কেক নিয়ে আসলেন, কেকটাকে হচ্ছে আপনি 4 ভাগ করলেন, সেই 4 ভাগের ভিতরে 2 ভাগ যে আছে, এই 2 ভাগকে আবার ধরেন আপনি 8 ভাগ করলেন, তাহলে 4 ভাগের 2 ভাগ,
এই 2 ভাগের আবার 8 ভাগ করলেন, তাহলে এই যে ভগ্নাংশের ভগ্নাংশ, এইটাকে আমরা বলি হচ্ছে আপনার যৌগিক ভগ্নাংশ। যেমন ধরেন আমার 5 ভাগের 2 ভাগ নিলাম, এই 5 ভাগের যে 2 ভাগ নিলাম, এই 2 ভাগকে আবার আমি 8 ভাগ করলাম, যে 2 ভাগের 8 ভাগ। তাহলে এই যে ভগ্নাংশের ভগ্নাংশ, এই যে কোন একটা ভগ্নাংশের আবার ভগ্নাংশ, এটাকে আমরা বলি হচ্ছে কি যৌগিক ভগ্নাংশ। তো যৌগিক ভগ্নাংশের দুইটাই প্রকৃত হইতে পারে, দুইটাই অপ্রকৃত হইতে পারে, বা একটা প্রকৃত একটা অপ্রকৃত এরকমও হইতে পারে। তো এটা আমরা বুঝলাম। দেন হচ্ছে, এটা তো খুবই সহজ কথা, সমহর এবং অসমহর, অর্থাৎ একাধিক 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই হয় বা সমান হয়, তাহলে সেটাকে সমহর ভগ্নাংশ বলি। যেমন 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, এই দুইটা ভগ্নাংশের দেখেন হর আমার একই আছে, তাহলে এটা সমহর। আর যদি হর ভিন্ন ভিন্ন থাকে তাহলে সেটা অসমহর। দেন লাস্ট আছে হচ্ছে আপনার সমতুল আর অসমতুল ভগ্নাংশ। আমরা 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি আপনার একই হয়, 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি আপনার একই হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমতুল ভগ্নাংশ। যেমন দিলাম 4 ভাগের 2 ভাগ, এরপরে এখানে নিলাম 6 ভাগের 3 ভাগ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন 4 ভাগের 2 ভাগ, তো 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, তাহলে এখানে মানটা আসে হাফ। এখানেও 3 6 এর মধ্যে 2 বার যায়, তাহলে এখানেও মানটা আসে হাফ। তাহলে এই দুইটা ভগ্নাংশের মান কিন্তু সমান, তাহলে আমি বলবো এই দুইটা ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ। মানে একজন আরেকজনের সাথে সমানভাবে তুলনা করা যায়, কারণ এর মানও যা এর মানও তা, সমানভাবে তুলনা করা যায়, এই জন্য সমতুল ভগ্নাংশ। আর যাদের মান এক থাকবে না, তারাই হচ্ছে অসমতুল ভগ্নাংশ। এন্ড দেন লাস্ট একদম যদি আপনারা খেয়াল করেন, দেখেন এই যে অমূলদ থেকে এই যে এখানে আমি দিয়ে দিছি, এটা যদিও আমি কথায় বলে দিছি যে অনাবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, একমাত্র এই একটা সিচুয়েশনই হচ্ছে অমূলদ, আর বাকি যত সিচুয়েশন আপনি এখানে পড়লেন সবগুলাই হচ্ছে মূলদ। সো আজকের এই ক্লাসে এইটুকুই আলোচনা। তো আপনাদের এই লেকচারটা যেন একটু কম সময়ের মধ্যে একটু দ্রুত বলা যায়, এই জন্য একটু চেষ্টা করছি, এই জন্য আমি আসলে কোনো বিরতি নেই টানা কথাগুলো বলছি। আপনাদের জন্য বিষয়টা একটু বোরিংও হইতে পারে, তো আপনারা প্রয়োজনে, এটা তো ভিডিও রেকর্ড আকারে দেখবেন, আপনারা হচ্ছে এটাকে পজ করে করে মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে দেখতে পারেন, এবং ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে দেখতে পারেন। ইনশাল্লাহ একদম সুন্দর করে আমি ভেঙে ভেঙে কথাগুলো বলে দিছি। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, তো আশা করি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেটাকে ইনশাল্লাহ আরো বেশি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।